ভূতের গল্প অনেকে লেখেন, কিন্তু এমন গল্প যেখানে রহস্যের শেষ পাতায় গিয়েও মনটা ভারী হয়ে যায়, সেটা কি সব লেখক পারেন? অভিষেক চট্টোপাধ্যায়ের নরদেহ নিরুদ্দেশ একটি বই, যেখানে রয়েছে 2টো উপন্যাসিকা ও 3টি গল্প। প্রতিটি রচনায় রহস্য আর অলৌকিকতার স্বাদ দেয়, যদিও সবগুলোর প্রভাব সমান নয়। প্রথম উপন্যাসিকা নরদেহ নিরুদ্দেশ আমার কাছে বইটির সেরা রচনা। রাজস্থানের রূপমতি কি হাভেলি, যেখানে প্রতি করওয়া চৌথে এক পুরুষের শিরচ্ছেদ করা দেহ উদ্ধার হয়, মাথার আর কোনো খোঁজ মেলে না। সেই হাভেলিতে চাকরির সূত্রে যায় অলক্ষ্য। কয়েক বছর পর অলক্ষ্যকে খুঁজতে যায় সুজাতা ও তার ছেলে রায়ান এবং তার স্বামী অরিত্র সেই হাভেলিতে পৌঁছায়। গল্পের শেষটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। সত্যি এই গল্পটা একটা মাস্টারপিস। দ্বিতীয় গল্প অনাহুততে পেশায় ডোম শম্ভু তার অন্তঃসত্ত্বা স্ত্রী কাজলকে একটি শাড়ি উপহার দেয়, আর সেই শাড়ি বাড়িতে আসার পর থেকেই কাজলের আচরণ বদলে যেতে থাকে। ঘটতে থাকে একের পর এক অযৌক্তিক ঘটনা। গল্পটি ভালো লাগলেও আমার মতে শেষটা আরও ভালো হতে পারত। দোসর ডাকে গল্পটিতে প্রমোটার ভাটু নিজের বাড়ির পাশের যে বাড়িটি আছে, যারা এই বাড়িটি কিনতে আসছেন, নানাভাবে তাদের প্রভাবিত করছে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই জড়িয়ে পড়ে সেই বাড়ির আসল রহস্যে। আমার মনে হয়েছে গল্পটা ঠিক জমে ওঠার আগেই শেষ হয়ে গেল। স্মরণসভা গল্পটিতে নিহার তার মৃত ছোট ভাই সমীরের স্মরণসভায় উপস্থিত হয়ে সমীরের ছবিতে একটি ছায়ামূর্তি দেখতে পায়। সেই ছায়া কার ছিল? গল্পটি আমার ভালো লেগেছে। এই বইয়ের শেষ গল্প অলক্ষ্মীর আরশি। ইন্দ্রনীল বাড়িতে নিয়ে আসে একটি রাজকীয় পালঙ্ক, যার সঙ্গে লাগানো থাকে একটি আয়না। রিক্তা ও ইন্দ্রনীলের মেয়ে তিতির সেই আয়নার সঙ্গে কথা বলতে শুরু করে। প্রথমে সবটাই শিশু সুলভ মনে হলেও পরে ইন্দ্রনীল ও রিক্তা বুঝতে পারে তিতির সত্যি আয়নার ওপারে কারো সঙ্গে কথা বলছে। তারপর হঠাৎ একদিন তিতিরই নিখোঁজ হয়ে যায়। তাকে কি খুঁজে পাওয়া যাবে? আর সে আয়নার রহস্যই বা কী? এই উপন্যাসিকাটি পড়ে আমি দারুণ রোমাঞ্চিত হয়েছি। আমার পছন্দের ক্রমে গল্পগুলি হল নরদেহ নিরুদ্দেশ, অলক্ষ্মীর আরশি, অনাহুত, স্মরণসভা এবং দোসর ডাক। বইটির অলঙ্করণও সত্যি প্রশংসার দাবি রাখে। সুন্দর ইলাস্ট্রেশনগুলো পড়ার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তোমাদের এই বইয়ের কোন গল্পটি ভালো লেগেছে কমেন্ট